কিন্তু দেখিয়েছি যে এটা ট্যাক্স 124 টাকা 45 পয়সা হয়। এটা কিভাবে আপনাদেরকে কালকে লাস্ট সেশনে আমরা এটা নিয়ে কথা বলছিলাম। তো এটা জাস্ট একটা এক্সাম্পলে বুঝিয়েছি। সকল আইটেমে কিন্তু এসডি থাকে না, সকল আইটেমে আরডি থাকে না। আর আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার, যারা ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করবেন বা র মেটেরিয়ালস ইম্পোর্ট করবেন, তাদের ক্ষেত্রে সাধারণত এই কাস্টমস ডিউটিটা 1% থেকে 5% এর বেশি, এর ভিতরেই থাকে। ম্যাক্সিমাম ক্যাপিটাল মেশিনারিজ তো 1%, আর অন্যান্য র মেটেরিয়ালস 5% এর বেশি সাধারণত থাকে না। এইটা সিডি 25% বা এসডি থাকে, এগুলি সাধারণত ফিনিশ প্রোডাক্ট, এবং আপনার যদি কোনো লাক্সারিয়াস আইটেম থাকে সেগুলিতে থাকে। সরকার দেশীয় শিল্পকে সুরক্ষা এবং বাণিজ্যের সমতা সৃষ্টি করার জন্য এটা করে থাকে। তো এটা আমরা আগাই। পরের স্লাইডে আমরা কালকে অল্প একটু আলোচনা করেছিলাম যে আমদানি নীতি আদেশে যে শর্তগুলি উল্লেখ থাকে, যে কোন পণ্য ইম্পোর্ট করতে হলে আপনাকে কি কি শর্ত প্রতিপালন করতে হবে, এটা কিন্তু আপনি পাবেন হলেন আমদানি নীতি আদেশ। এই জন্য সবাইকে বলেছিলাম, আপনারা যারা নতুন উদ্যোক্তা বা বিজনেস শুরু করবেন, সবাই বাজার থেকে বর্তমানে যেটা প্রচলিত আমদানি নীতি আদেশ 2018-2021, এটার একটা কপি সংগ্রহে রাখবেন। এখানে আপনি এলসি থেকে শুরু করে আপনার টোটাল আমদানি প্রক্রিয়াটা কি হবে, কি কি পণ্য আপনি উইদাউট কন্ডিশনে আমদানি করতে পারবেন, কি কি পণ্য আপনি স্পেসিফিক শর্ত প্রতিপালন সাপেক্ষে আমদানি করতে পারবেন, তারপর নমুনা হিসেবে কতটুকু পণ্য আমদানি করতে পারবেন। যেমন অনেক সময় বিজনেস আমরা শুরু করার আগে একজন নমুনা আনে, নমুনা পাঠাই বা নমুনা ইম্পোর্ট করি, সেই নমুনাতে গভর্নমেন্টের কিছু ছাড় দেওয়া আছে। এগুলি সকল বিষয় আপনার আমদানি নীতি আদেশে আপনি পাবেন। তো এটা সবাই কিনে নিন, এটা কালকে যেটা বলেছিলাম। এখানে আমি 4টা উদাহরণ দিয়েছি, যে আপনি যদি কীটনাশক আনতে চান তাহলে আপনাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পারমিশন নিতে হবে। আপনি যদি দুগ্ধজাত কোনো খাদ্যদ্রব্য আনতে চান তাহলে বিএসটিআই এবং অন্য কিছু রেগুলেটরি সংস্থা আছে, সেগুলির পারমিশন নিতে হবে। সিগারেট আনলে সেটাও নিতে হবে। পুরনো কাপড় এটা আনলে আপনি সরকারের বিভিন্ন এজেন্সি আছে, তাদের পারমিশন নিতে হবে। তাছাড়া কিছু নিষিদ্ধ পণ্য আছে, যেটা আপনারা হয়তো এখন জানেন না, জানবেন ব্যবসা শুরু করলে, যে সরকার কিছু কিছু পণ্যকে আমদানি নিষিদ্ধ করে দিয়েছে, তেমন কিছু রপ্তানি নিষিদ্ধ রয়েছে। যেমন শিল্পের বজ্র, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল স্লাজ যেটা বলি আমরা, যে শিল্প কারখানা থেকে যে বজ্র উৎপন্ন হয়, সেগুলি বাংলাদেশে আমদানি করা যাবে না। তারপর আরেকটা উদাহরণ দিতে পারি আমরা, যে শুকর, আমরা যেহেতু মুসলিম প্রধান কান্ট্রি, এখানে আসলে শুকর এবং শুকর থেকে যে সমস্ত শুকরের চামড়া বা শুকরের মাংস, শুকরের হাড় থেকে যে সমস্ত জিনিস উৎপন্ন হয়, সেগুলি আমাদের দেশে আমরা নিষিদ্ধ করে দিয়েছি। যেটা একটা ইসলামিক কান্ট্রি, এখানে আসলে আমাদের ধর্মে পারমিট করে না ওই সকল বিষয় সরকার আমদানি নীতিতে নিষিদ্ধ করে দিয়েছে। 5 বছরের পুরনো গাড়ি আমদানি করতে হলে, যে আমরা রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট করি জাপান থেকে, সেগুলির ম্যানুফ্যাকচারিং ইয়ার আপনি যখন ইম্পোর্ট করবেন তার 5 বছরের মধ্যে থাকতে হবে। অর্থাৎ 5 বছরের পুরনো হয়ে গেলে ওই গাড়ি কিন্তু আপনি কাস্টম হাউস বা পোর্ট থেকে ক্লিয়ার করতে পারবেন না। ইতিপূর্বে আমরা কথা বলছিলাম যে আপনি যদি ইম্পোর্টার হন তাহলে আপনাকে ইম্পোর্ট রেজিস্ট্রেশন বা আইআরসি করা লাগবে। আইআরসিটা দেয় হলো আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের একটা দপ্তর রয়েছে, সেখান থেকে আপনাকে নিতে হবে। এবং এটা 2 ধরনের আইআরসি থাকে। ইন্ডাস্ট্রিয়াল আইআরসি, আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালি ইম্পোর্ট করেন তাহলে হবে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি, আর যদি কমার্শিয়ালি ইম্পোর্ট করেন তাহলে কমার্শিয়াল আইআরসি হবে। এই আইআরসি করতে যেটা লাগে, আপনার ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে। আপনি যে ব্যবসা করবেন, সেটা কালকেই বলেছিলাম যে আপনি ট্রেড লাইসেন্স নেবেন। আপনার টিনের প্রয়োজন হবে, টিন তো এখন খুবই সহজলভ্য। তারপরে চেম্বারের একটা প্রত্যয়ন লাগবে, চেম্বার আপনাকে প্রত্যয়ন দিবে। চেম্বারের একটা সদস্যপদ থাকে, আপনারা জানেন, সেই সদস্যপদ সহ চেম্বার একটা প্রত্যয়ন পত্র দিবে। ব্যাংক সলভেন্সি থাকতে হবে। আপনি যে বিজনেস করবেন, আপনার ব্যাংকে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে, তাহলে আপনি সরকারি এজেন্সিকে কনভিন্স করবেন কিভাবে? আপনার তো ফান্ডের স্বল্পতা থাকতে পারে। এই জন্য ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট একটা ব্যাংক থেকে দিবে, এটা ব্যাংক থেকে দেওয়া হয়, সেই সলভেন্সি সার্টিফিকেটটা আপনাকে পেশ করতে হবে। ফটোগ্রাফ তো আমরা সবাই জানি যে কোনো কাজে ফটোগ্রাফ লাগে। তারপরে এই আইআরসির একটা ফি আছে, নির্ধারিত একটা ফি আছে, সেই ফিটা প্রদান করতে হবে। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এটা যে বললাম, আপনারা যদি লিমিটেড কোম্পানি হয় বা আপনারা যদি যৌথ মালিকানায় কোনো প্রতিষ্ঠান করে থাকেন,
তাহলে সেগুলোর মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এগুলি ওই সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানে আপনি নিবন্ধিত সেখান থেকে ওরা প্রোভাইড করে থাকে। তো এই বিষয়গুলি আপনাকে দিয়ে CCINE এর দপ্তরে আবেদন করতে হবে। হ্যাঁ, আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর, চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। হ্যাঁ, এটা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান। এখানে অ্যাপ্লিকেশন করলে আপনি উইদিন শর্টেস্ট পসিবল টাইম আপনি এটা পেয়ে যাবেন। তাহলে এভাবে আপনার IRC করতে হবে। এবার আমদানি নিয়ে কথা বললাম, এখন যারা রপ্তানির সাথে জড়িত থাকবেন, যেমন স্যার আমাদের অফিসটা কোথায় স্যার? এটা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে একটা অফিস, সম্ভবত মতিঝিলে। এটা একটু ওয়েবসাইটে দেখে নিন, ঠিক আছে, সম্ভবত মতিঝিলে। এটার আবার লোকাল অফিস আপনার সকল জেলা শহরে আছে। আপনি যে কোনো জেলা শহরে কিন্তু এটার অফিস আছে। ওর কথা আপনি রাজশাহী থাকতে হলে যে আপনাকে ঢাকা আসতে হবে এরকম না, আপনি রাজশাহীতেও করতে পারবেন। আপনি যদি মনে করেন রংপুরে থাকেন, রংপুরতেও করতে পারবেন। এটার জেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট লেভেল অফিস রয়েছে। আর এদের কার্যক্রম অনেকটা অনলাইন ভিত্তিক। বলেন নামটা কি আবার বলবেন স্যার, এটার নামটা প্রপার মিনিংটা? এটার বাংলা নাম হলো আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর, প্রধান আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর। এটা হলো বাংলা নাম। আর ইংলিশ হচ্ছে লাস্টের লাইনে বলে দিয়েছি না, এটা হলো চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। এটা সম্ভবত মতিঝিলে হেড অফিস। আপনারা জাস্ট মোবাইলে সার্চ দিলেই পাবেন, ওদের কাছে সবকিছু আছে। আর এটা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন প্রতিষ্ঠান। এখন আমরা চলেন রপ্তানি নীতি নিয়ে কথা বলি। রপ্তানি নীতি যেমন আমদানি নীতিও ইম্পর্টেন্ট, সেরকম রপ্তানি নীতিও কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা যারা রপ্তানি বাণিজ্যের সাথে থাকবেন তারা আগে দেখে নেবেন যে কি কি পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি করা যায় না, এটা কিন্তু দেখতে হবে আপনাকে। হ্যাঁ, এটা কিন্তু দেখতে হবে। দেখা গেছে আপনি একটা পণ্য রপ্তানির সাথে জড়িত থাকতে চাচ্ছেন বা রপ্তানি করতে চাচ্ছেন, কিন্তু পরে শেষে আপনি রপ্তানি নীতি ঘেটে দেখলেন যে না, এটা তো রপ্তানি যোগ্য নয়, তখন কিন্তু আপনার জন্য বিপদ। এই জন্য এই আমদানি নীতি আদেশ আর রপ্তানি নীতি, এই দুইটা ছোট্ট বই সাদা রঙের আপনি সংগ্রহে রাখবেন। এটার দাম এই 50 টাকার মতো। তো এইগুলি যখন আপনি স্টাডি করবেন, দেখবেন যে অনেক রপ্তানি সংক্রান্ত বিধিবিধান সেখানে রয়েছে। যেমন রপ্তানি নিষিদ্ধ বলে দিলাম যে স্যার এই পাম অয়েল। বইটা কোথায় কিনতে পারবো? এই বইটা আপনি ঢাকায় যে কোনো জায়গায় পারবেন, ঢাকায় সচিবালয়ের সামনেও বিক্রি করে, নীলক্ষেতেও পাবেন, সব জায়গায় পাবেন। অনলাইনেও এটা অর্ডার করে পাওয়া যায়। নাম কি বললেন স্যার? আর আপনি নাম হলো রপ্তানি নীতি। আর আপনার কাছে যদি এখন মোবাইল থাকে, আপনি মোবাইলের মধ্যে ডাউনলোড করতে পারবেন। জাস্ট গুগলে সার্চ দিলে রপ্তানি নীতি আসবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারবেন। এখন এই দুইটা বই আপনার অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। জাস্ট গুগলে যেয়ে আমদানি নীতি আদেশ 2018-21 লিখলে আমদানি নীতি চলে আসবে, PDF ভার্সন। রপ্তানি নীতি আপনি রপ্তানি নীতি লিখলে চলে আসবে, আপনি মোবাইলেও পড়তে পারবেন। যদি বলেন যে এটা মোবাইলে সেভ রাখবো, আপনি তাও করতে পারবেন। কিন্তু মোবাইলে পড়ার থেকে একটা বই নিয়ে পড়া আমাদের জন্য কনভিনিয়েন্ট। তো রপ্তানি নিষিদ্ধ যেমন কয়েকটা পণ্য বললাম, যেমন পাম অয়েল, সয়াবিন তেল, চাল। আপনারা হয়তো পত্রপত্রিকা শুনে থাকবেন, বাংলাদেশ থেকে ইলিশ মাছ কিন্তু রপ্তানি করা নিষেধ। এটা বিভিন্ন সময় আমরা কলকাতাতে পাঠাই পূজা পার্বণের সময়। এটা হলো দুই দেশের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একটা প্রতীক হিসাবে আমরা পাঠিয়ে থাকি। কিন্তু বাংলাদেশ থেকে অফিসিয়ালি ইলিশ মাছ রপ্তানি নিষেধ। তারপরে সুগন্ধি চাল, এগুলি রপ্তানি নিষেধ। বাংলাদেশে উৎপন্ন হয় যে কয়লা, সে কয়লা রপ্তানি নিষেধ। অনেকগুলি আইটেমস আছে, তালিকা করা আছে। তো এইগুলি আপনারা জানতে হবে ব্যবসার শুরুতেই। আপনি যদি এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেসে ইনভলভ করতে চান, তাহলে আপনাকে শুরুতে এটা জানতে হবে যে এই পণ্যটা কি আমি। রপ্তানির উপরে আমরা আগেই কালকে বলেছিলাম যে রপ্তানির উপরে কোনো ট্যাক্স নেই, অর্থাৎ রপ্তানিতে কোনো শুল্ক কর নেই। রপ্তানিতে নিয়োজিত এজেন্ট, যেমন আপনি আমদানি করতে গেলে যেমন ক্লিয়ারিং এজেন্টের প্রয়োজন হয়, C&F এজেন্ট, অনুরূপে রপ্তানিতে একজন ফরওয়ার্ড করে কাগজপত্রগুলি প্রসেসিং করে, ওনাকে বলে ফরওয়ার্ডিং এজেন্ট। আর পণ্য সরবরাহের যে সময়টাকে বলে লিড টাইম। লিড টাইম মানে আপনি LC কইরা ওই পাশের লোককে বললেন, উনি বলবে যে আমার লিড টাইম কত। লিড টাইম হলো আপনি LC করার পর থেকে ওইখানে পৌঁছতে পণ্য সময়টা লাগবে কত, অর্থাৎ কয় দিনের মধ্যে সে পাবে। এটা একটা ওই বাণিজ্যিক টার্ম, এটাকে বলে লিড টাইম। লিড টাইম মানে আমি কয় দিনের মধ্যে পাবো আর কি। আর আপনাদের যারা রপ্তানির সাথে জড়িত হবেন,
রপ্তানি উন্নয়ন ব্যুরো নামে কাকরাইলে একটা অফিস আছে। সেইখানে আপনারা রপ্তানি সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি পাবেন জানতে, যে কোন পণ্য রপ্তানিতে সরকার কি ধরনের সহযোগিতা প্রদান করে থাকে, কোন পণ্যের মার্কেট কোন দেশে কেমন। অর্থাৎ যারা এগুলি নিয়ে রপ্তানি নিয়ে ডিল করবেন, কাজ করবেন, তারা এই রপ্তানি উন্নয়ন ব্যুরো এই অফিসটাতে আপনারা ভিজিট করে দেখতে পারেন। সেখানে আপনাদের পণ্য কোন দেশের মার্কেট কিরকম, কোন পণ্যে সরকার কতটুকু সহায়তা প্রদান করে, কোন পণ্যের নতুন নতুন বাজারে সরকার প্রণোদনা দিচ্ছে, সেগুলি তারা কাজ করে থাকে। সেগুলি নিয়ে মোট কথা হলো এই হ্যালো স্যার। বলেন স্যার জি জি বলেন। স্যার এই যে রপ্তানি উন্নয়ন ব্যুরো এই অফিসটা কি জেলা পর্যায়ে নাই? রপ্তানি উন্নয়ন ব্যুরো এটা জেলা পর্যায়ে সম্ভবত নাই, আমি শিওর না, কারণ এটা আসলে এদের কাজ কিছুটা ঢাকা কেন্দ্রিক তো। তবে বিভাগীয় পর্যায়ে আছে, বিভাগীয় অফিসগুলিতে আছে, রাজশাহী, রংপুর, এরকম ঢাকা, চট্টগ্রাম এগুলিতে আছে। জেলা পর্যায়ে আমি নিশ্চিত না। আমরা তো স্যার আমরা তো বাড়ি কুড়িগ্রাম স্যার, কুড়িগ্রাম থেকে ওই আপনাদের বিভাগীয় রংপুরে পর্যায়ে যাইতে তো অনেক সময় দরকার। ও রংপুর তো কাছে আপনাদের, হ্যাঁ, রংপুর থেকে জেনে নিতে পারবেন। আর এখানে হ্যাঁ, জি স্যার। আপনি যে কোনো কিছু অনলাইনে পাবেন। আপনি রপ্তানি উন্নয়ন ব্যুরো দিয়ে সার্চ দিবেন অনলাইনে, পুরা রপ্তানি উন্নয়ন ব্যুরো যা জানতে চান সব চলে আসবে। এখন বিশ্ব বাণিজ্য অনেক সহজ। এক সময় ইমেল ছিল না, এই হাতে হাতে মোবাইল ছিল না। আপনি একটা মেইল করতে গেলে সে শহরে যায় কম্পিউটার দোকানে যাওয়া লাগতো, এখন অনেক সহজ। এখন সবার হাতে স্মার্টফোন, আপনি যদি চান যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারতেন। তাহলে এখন কিন্তু আপনার কাজ করতে অনেক সহজ। এটা বিজনেস রিলেটেড কথাবার্তা হোক, বিজনেস ট্রানজাকশন হোক, কিংবা বিজনেস কথোপকথন হোক, হ্যাঁ, তো এই বিষয়গুলি এখন অনেক সহজ হচ্ছে। জি স্যার, ঠিক আছে। এটা হলো এই যে এখন যেটা বলবো আমরা, এটা হলো C&F এজেন্ট। আপনারা কালকে শুনেছেন যে এরা পণ্য খালাসের সাথে জড়িত থাকে। ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট, এরা আমদানিকারকের পক্ষে পণ্য খালাসের কাজ করে। অর্থাৎ আমদানিকারক, আপনি যদি একটা পণ্য আমদানি করেন, আপনি ওই C&F এজেন্টকে পারমিশন দিয়ে দিবেন, আপনার পক্ষে সে কাজ করবে। অফিসিয়ালি তাকে আপনাকে নিয়োগ করতে হবে। এরা আবার যে কালকে যেটা বললাম যে C&F এজেন্টকে আমরা লাইসেন্স প্রদান করে থাকি। কাস্টমস সংক্রান্ত কাজ তারা জানে কিনা, কাস্টমস এর আইন কানুন তারা বুঝে কিনা, সব নিয়ে কাস্টমস একটা পরীক্ষা নেয়। পরীক্ষা নেওয়ার পরে তারা যদি পরীক্ষা উত্তীর্ণ হয়, তখন নির্ধারিত কিছু শর্ত আছে, ফি আছে, আরো কিছু প্রসিডিউরাল কাজ থাকে। তারপরে আমরা তাদেরকে লাইসেন্স দেই। সে লাইসেন্স নিয়ে তারা তখন বন্দরগুলিতে এই পণ্য খালাসের কাজ করে থাকে। আপনারা যারা ব্যাংকে কাজ করেছেন বা জানেন যে পণ্যের একটা এইচএস কোড থাকে। আপনি যখন এলসি করতে যাবেন, তখন ব্যাংক বলবে আপনি কি পণ্য আনবেন বিদেশ থেকে। আপনি বললেন আমি কলম আনবো, কলমের কিন্তু একটা কোড আছে। এটা হলো কাস্টমস এবং বাণিজ্যের ভাষা, এটা আপনারা এখনই বুঝবেন না। 8 ডিজিটের একটা সংখ্যা থাকে। এই 8 ডিজিটের সংখ্যা সারা বিশ্বব্যাপী কলম নামে চিনবে। আপনি যদি যে কোনো দেশের কাস্টমসে যায় বা বাণিজ্য কাস্টমস ডিপার্টমেন্টে যায় বলেন যে আমার এই কোড পণ্যটা দেন, সে কিন্তু ওইটা দিয়ে দিবে। এটা হলো বাণিজ্যের কাস্টমসের একটা নিজস্ব ভাষা আছে। এটাকে বলে হারমোনাইজড সিস্টেম অফ কোডিং, বা সংক্ষেপে বলা হয় এইচএস কোড। আপনি যখন ব্যাংকে এলসি করতে যাবেন, স্যার সেম কোডটা কি বিএসটিআই ও ফলো করে নাকি? আমি স্যার বিএসটিআই তে গেছিলাম, ওনাদের দেখলাম যে প্রোডাক্টের উপরে কিছু কোড দেওয়া আছে, ওটা স্পেসিফিক ভাবে কোড সেন্টার ফলো করবে। এটা সারা ভাষা ওই কোডটাই সেম কোড না? আপনার যদি এইচএস কোড লেখা থাকে যে এইচএস কোড এত, তার মানে ওইটাই ওই কোড। এইচএস কোড যদি থাকে ওইটাই। এটা হলো হারমোনাইজড সিস্টেম অফ কোডিং, 8 ডিজিটের একটি সংখ্যা, সারা বিশ্বব্যাপী এক। হ্যাঁ, এর মাধ্যমে যখন আপনি এলসি করবেন, মনে করেন কলম কিনবেন, লিখবেন যে পেন, পেনের পাশে লিখতে হবে এইচএস কোড 40 20 90 80, মনে করেন যা আছে। এই 40 20 90 80 বা 50 20 70 10, এটা দ্বারাই যে কোনো দেশের কাস্টমস বুঝে নিতে পারবে যে এই পণ্যটা কি। এটা বলে হারমোনাইজড সিস্টেম, মানে ইউনিক, সারা বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ব্যাপী এক। এর মাধ্যমে পণ্যের শ্রেণীবিন্যাস করা হয়, যেটি বিশ্বব্যাপী ইউনিফর্ম। এটা মনে রাখবেন, যখন আপনারা এলসি করতে যাবেন তখন এটা থাকবে। আর যদি আপনাদের কোনো ডকুমেন্টে আপনারা দেখেন যে একটা এইচএস কোড দেয়া আছে, তখন আপনাদের বোঝার, তখন আপনারা যেন সহজে ধরতে পারেন যে এইচএস কোডটা কি। এইচএস কোডটা হলো কাস্টমস এর পরিভাষা। হ্যাঁ, এতে আপনারা যেন বুঝতে পারেন এবং পরে পণ্যটা ধরতে পারেন যে এটা আসলে কোন পণ্য। এটা হলো আসলে পণ্যের শ্রেণী বিন্যাস করার জন্য ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন কর্তৃক প্রণীত একটা পদ্ধতির মাধ্যমে সারা বিশ্বব্যাপী
কাস্টম সংক্রান্ত বিধিবিধান প্রতিপালনের জন্য এই এইচএস কোড নির্ধারণ করা হয়। এটা বিশ্ব কাস্টমস অর্গানাইজেশন আছে ব্রাসেলসে, তাদের আওতায় এবং তাদের তত্ত্বাবধানে এটা প্রণীত হয়। এখন বলেন কাস্টম সম্পর্কিত আর কোনো জিজ্ঞাসা আছে কিনা? যেহেতু আমরা প্রাথমিক দিকগুলি আলোচনা করলাম, কাস্টম সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। স্যার কাস্টমসের বিষয় জি শাকসবজি এবং ভেজিটেবল ফ্রুটস ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে আমি যতটুকু শুনলাম যে মেডিকেল হেলথ ডিপার্টমেন্টের একটা পেপার লাগে, এই সংক্রান্ত যদি স্যার কিছু বলতেন। এটা কোয়ারেন্টাইন বলা হয়, আপনারা হয়তো শুনে থাকবেন যে বাংলাদেশে প্ল্যান্ট কোয়ারেন্টাইন বা এনিমেল কোয়ারেন্টাইন নামে দুইটা সংস্থা থাকে। এটার আপনার পারমিশন নিতে হয় না। মনে করেন আপনি বিদেশ থেকে শাকসবজি নিয়ে আসলেন, যেমন আপনি ঢাকা এয়ারপোর্টের কথা বলি, ঢাকা এয়ারপোর্টে বিমান দিয়ে থাইল্যান্ড থেকে অনেক ফলমূল আসে, যেগুলি 5 স্টার হোটেল, এবং আপনি দেখবেন বিভিন্ন লেটুস পাতা আসে থাইল্যান্ড থেকে, যেগুলি বার্গারে বড় বড় কেএফসি তে ব্যবহার করা হয়। হ্যাঁ, বার্গারের সাথে লেটুস পাতা দেয় না? তো দেখবেন যে এগুলি আসে থাইল্যান্ড থেকে, ফলমূল আসে বিমানে, সেগুলি বিমানবন্দরে একটা কোয়ারেন্টাইন অফিস আছে। একটা হলো প্ল্যান্ট কোয়ারেন্টাইন আর একটা হলো এনিমেল কোয়ারেন্টাইন। প্ল্যান্ট কোয়ারেন্টাইনের কাজ হলো যে আপনি যে খাবারটা নিয়ে আসছেন তারা সেটা এনশিওর করবে যে এর ভিতরে ক্ষতিকারক কোনো কীটপতঙ্গ বা খারাপ ধরনের কোনো ধরনের কিছু নাই, যেটা বাংলাদেশে ওই শাকসবজির মাধ্যমে ট্রান্সমিশন হতে পারে, এটা তারা নিশ্চিত করে। অনুরূপ ভাবে ঢাকা এয়ারপোর্ট দিয়ে আপনি জানেন যে দেখবেন যে এখানে কিন্তু পশু পাখি আসে, গরু ছাগল থেকে শুরু করে ভেড়া গাধা ঘোড়া, বিভিন্ন দামি পাখি ম্যাকাও পাখি থেকে শুরু করে সবকিছু আসে। তো এটা দেখে এই পাখির সাথে যেন কোনো কিছু ক্ষতিকর কিছু না থাকে, জীবাণু না থাকে, এবং এই পাখিটা সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত কিনা, এটা নিশ্চিত করে হলো এনিমেল কোয়ারেন্টাইন। অর্থাৎ বন্দরে দুইটা কোয়ারেন্টাইন অফিস থাকে, একটা হলো প্ল্যান্ট কোয়ারেন্টাইন, তারা দেখে হলো প্ল্যান্ট সংক্রান্ত বিষয়াবলী, আরেকটা থেকে হলো এনিমেল কোয়ারেন্টাইন। এটা আপনার আমদানির আগে কিছু করতে হবে না, আপনি যখন ইম্পোর্ট করবেন তখন ওই সরকার কর্তৃক তারা ওখানে পদস্থ থাকে, তখন তারা ওই সার্টিফিকেটটা প্রদান করে থাকে। মোট কথা হলো এটা আপনার কিছু করতে হবে না। অনুরূপ ভাবে আপনি যদি এক্সপোর্ট করেন, তারপর এক্সপোর্টের ক্ষেত্রেও এটা প্রতিপালন করার পরে আপনাকে পণ্য এক্সপোর্ট করতে দিবে। এই বিষয়টা হলো আপাতত এরকম। স্যার এটা কি এক্সপোর্টার কান্ট্রি এবং ইম্পোর্টার কান্ট্রি দোনো দেশে কি একই রকম? যেমন বাংলাদেশ থেকে একটা প্রোডাক্ট হয়তো বা জার্মানিতে গেল, তো আমার দেশে মেডিকেল চেক আপও হলো, আবার ওই দেশে ফুড ডিপার্টমেন্ট ওরা একটা চেক আপ হলো, বিষয়টা কি এমন? হ্যাঁ, ওরা ওদের এখানে করবে। যেমন আপনি যদি শাকসবজি আনেন তাহলে ওই দেশ থেকে একটা কোয়ারেন্টাইন সনদ দিয়ে দিবে। কোয়ারেন্টাইন সনদ দিয়ে দিলে আপনার এখানে আপনার ডিপার্টমেন্ট একটা করবে। যেহেতু আমাদের দেশে আমাদের আইনে আমরা চলি, যেমন আপনি দেখেন যে এখন করোনা টেস্ট করতেছে না, আমরা কি করতেছি, আমাদের দেশ থেকে কিন্তু করোনা সনদ নেগেটিভ দিয়ে আপনি বিমানে উঠলেন, তারপরে কি ওই দেশে যায় কিন্তু আবার করোনা টেস্ট হবে আপনার। অর্থাৎ প্রতিটা দেশ চলে প্রতিটা দেশের নিজস্ব আইনে। আমাদের আপনি যখন বিদেশ থেকে শাকসবজি আনবেন, মনে করেন থাইল্যান্ড থেকে ফল আনলেন, তাহলে থাইল্যান্ড কোয়ারেন্টাইন একটা কাগজ দিয়ে দিবে যে না, এই ফলগুলি যেগুলি পাঠানো হলো এগুলি সম্পূর্ণরূপে জীবাণু মুক্ত এবং এগুলিতে কোনো রকমের হেলথ হ্যাজার্ডাস কিছু নেই। কিন্তু আসার পরে আমাদের দেশের কোয়ারেন্টাইনে সেটাকে আবার একটু চেক করবে। তবে একটা সনদ থাকলে স্বাভাবিকভাবেই এটা বোঝা যায় যে এখানে যেহেতু টেস্ট করেই দিয়েছে, ওভাবে মোটামুটি আমরা ফ্রি পাই। এখন পর্যন্ত থাইল্যান্ড থেকে টেস্ট করে দিয়েছে যে এটা হ্যাজার্ডাস কেমিক্যালস ফ্রি, এখানে এসে হ্যাজার্ডাস কেমিক্যালস পাওয়া গেছে, এরকম ঘটনা ঘটে নাই। মোট কথা হলো স্যার এখানে একটা কথা ছিল স্যার, সেটা হলো যে কোনো কারণে দেখা গেল যে আমার দেশে আমি ইম্পোর্টটা করার পরে ওই ফুড প্রোডাক্টে আপনার প্রয়োজন পাওয়া গেল বা কোনো ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গেল, এখন সেই ক্ষেত্রে যে আমার যে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, আমি যে দেশে ঢুকাতে পারলাম না, সেই ক্ষেত্রে এলসি কি কোনো ভূমিকা পালন করে বা আমার টাকাটার গ্যারান্টি এলসি হিসেবে? না, আপনার অর্ডার ক্যান্সেল হবে না, কারণ আপনার অর্ডার ক্যান্সেল হবে না যে মানে এটা তো আসলে যদি আপনার একটা টেস্টে নেগেটিভ আসে বা কোনো ধরনের সন্দেহজনক কিছু পাওয়া যায়, তখন সেটা আপনি আরেকটা ইয়েতে করবেন, আরেকটা জায়গায় চেক করবেন। চেক করার পরে যদি থাকে যে না এটাতে আসলে হ্যাজার্ডাস কিছু রয়েছে, তখন পণ্য তাকে ব্যাক করে দিবেন। এবং এটা এলসির ভিতরে এলসিতে থাকে, এলসিতে ওইটার বিধান থাকে যে কোনো কারণে যদি পণ্যটা যেই দেশে তার ডেস্টিনেশন দেশ, যেটা কোনো কারণে যদি ডেস্টিনেশন দেশে ঢুকতে সমস্যা হয়, তাহলে সে সেটা ফেরত নেবে। এটা এলসির একটা প্রভিশনে উল্লেখ থাকে।
আর তাছাড়া এগুলি আপনি যখন ইম্পোর্ট করবেন তখন তার সাথে কিন্তু এক ধরনের লেনদেন আপনার শুরু হবে। সে পণ্য পাঠাবে, আপনি পণ্য নিবেন, সে পণ্য পাঠাবে, আপনি পণ্য নিবেন। মানে এটা পার্টিকুলার কোনো কনসাইনমেন্ট যদি সমস্যা হয়, সেই ভ্যালু আপনি এমনিতেই তার সাথে অ্যাডজাস্ট করে ফেলবেন। তখন আপনি দেখবেন যে আসলে এটা আপনি নিজেই অ্যাডজাস্ট করতে পারতেছেন। কারণ একজনের সাথে যখন একজন বিজনেস পরিচালনা করেন তখন তার সাথে এক ধরনের এটা সম্পর্ক বিল্ড আপ হয়ে যায়। যেমন আমি যদি আপনার কাছ থেকে প্রতিবারই, মনে করেন আমার বাড়ি হলো একটা জেলা শহরে, আপনার কাছ থেকে আমি সবসময় নিচ্ছি, একটা কনসাইনমেন্টের সমস্যা হলে আমরা নিজেরাই তো অ্যাডজাস্ট করবো, এটা সমস্যা। তো ইন্টারন্যাশনাল ট্রানজাকশনও তাই। আপনি যখন একজন লোকের সাথে বিজনেসে একটা সম্পর্ক বিল্ড আপ করবেন তখন এরকম পার্টিকুলার এগুলি সমন্বয়। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে স্যার এই বাংলাদেশ থেকে কোন দেশে কি নিষেধাজ্ঞা আছে কিনা যে এক্সপোর্ট করার ক্ষেত্রে, মানে যে কোনো পণ্য ইসরায়েলের সাথে আমাদের কোনো বাণিজ্য সম্পর্ক নাই। ইসরায়েলের সাথে কোনো বাণিজ্য ইসরায়েলের সাথে আমাদের কোনো আমদানি রপ্তানি এবং কোনো ধরনের যোগাযোগ নাই। ইসরায়েল বাদে তো সব দেশই আমরা এক্সপোর্ট করতে পারবো, আপনি যে কোনো দেশে এক্সপোর্ট করতে পারবেন, যে কোনো দেশে ইম্পোর্ট করতে পারবেন। আপনাকে শুধু মেনে চলতে হবে যে দেশ যেই পণ্যগুলি আমরা ইম্পোর্টের নিষিদ্ধ সেইগুলি যেন আপনি না পাঠান। জি স্যার। ওকে, স্যার এখানে আমার একটা কথা আছে। স্যার ইসরায়েলে পণ্য আমাদের নিষিদ্ধ, ঠিক আছে, কিন্তু ইসরায়েলের পণ্য যদি ইসরায়েল থেকে ইন্ডিয়াতে আসে, ওইখান থেকে ওই পণ্য কি বাংলাদেশে আনা যাবে? আপনারা যদি কান্ট্রি অফ অরিজিনে পণ্যের গায়ে কোনো জায়গায় লেখা থাকে যে মেড ইন ইসরায়েল, পারবেন না। পণ্যের গায়ে বা কোনো সনদে যদি বলা থাকে যে পণ্যটার গায়ে কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট থাকে, যে পণ্যের গায়ে কোনো ম্যাটেরিয়ালসে বা কোনো সাথে যে লিটারেচার থাকে, কোনো জায়গায় যদি বলা থাকে যে পণ্যটা ইসরায়েলের তৈরি, তাহলে আপনি পণ্য ক্লিয়ার করতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, ইসরায়েলের পণ্য ইন্ডিয়া থেকে আসতে পারে। যদি কোনো জায়গায় ইসরায়েল না থাকে তাহলে তো আর কেউ বুঝতেছে না যে এটা আসলে ইসরায়েল নাকি, আমরা চেক করতে পারবো। কিন্তু যদি পণ্যের কোনো গায়ে, পণ্যের কোনো লিটারেচারে, পণ্যের কোনো ব্রোশিয়ারে কোনো জায়গায় ইসরায়েল পাওয়া যায়, তখন তাহলে আপনি নিতে পারবেন। তো এইগুলো আসলে কাস্টমসের বিষয়টা। কাস্টমসের বিষয়টা এটা সাধারণত যারা আপনার আমদানি রপ্তানির সাথে জড়িত থাকবেন তাদের জন্যই। মোটামুটি স্বল্প আলোচনায় তো এত কিছু বলা যায় না, তা আমরা প্রাথমিক বিষয়গুলি বললাম কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয়। তারপরে আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত থাকবেন, স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে যে কোনো মেইলে বা পাঠাতে পারবেন, ফোন করতে পারবেন। হ্যাঁ, তো আমাদের যেহেতু সময় কম, আমরা আপাতত প্রাথমিক দিক বিষয়গুলি প্রসিড করি। হ্যাঁ, এবার আমরা আয়কর একটু যাবো। আয়কর শব্দটা থেকে বোঝা যাচ্ছে যে আপনি যদি আয় করেন, ইনকাম করেন, তারপরে কিন্তু কর দিবেন। ইনকাম নাই তো কর নাই। আয়কর, আয়করটা শুরুতে বলছিলাম যে আয়কর হলো বর্তমানে সরকারের রাজস্ব আদায়ের যে ক্ষেত্র, সেটার মধ্যে সেকেন্ড পজিশনে আছে আয়কর। প্রথম হলো ভ্যাট, বলেছিলাম না? হ্যাঁ, কত পার্সেন্ট? 38%। আর আয়কর হলো 31.5%। আর কাস্টম ডিউটি হলো 29%। খুবই কাছাকাছি। তো আয়করটা দ্বিতীয় অবস্থান রয়েছে। আয়কর কি আমরা সবাই জানি যে আয়ের উপর সরকার কর্তৃক নির্ধারিত প্রদেয় কর। আয়কর অব্যাহতির একটা সীমা আছে। আবার আপনি আয় করলেই যে আয়কর দিতে হবে তা না, অব্যাহতির একটা সীমা আছে, যে সরকার বলে দিয়েছে এত লাখ টাকা পর্যন্ত যদি আয়কর হয় তাহলে সেটা আয়কর থেকে মুক্ত। এরপরে যদি আপনার অতিরিক্ত আয় হয় তাহলে আপনি আয়কর প্রদান করবেন। আর এটা হলো আয় যদি আপনার বেশি হয়, তো প্রথমে যেমন 5%, পরে 10%, এবং আয় যত বেশি হবে আয়করের রেটও তত বাড়ে। এখন দেখেন যে এইগুলি আপনাদের একটু ভালোভাবে দেখতে হবে যারা আমাদের নতুন উদ্যোক্তা, যে কোন কোন বিজনেসে সরকার আয়কর অব্যাহতি দেয়। আয়করের রেট কিন্তু অনেক বেশি ব্যবসার ক্ষেত্রে। তো আপনি যদি এমন বিজনেস করতে পারেন যেটাতে আয়কর নাই বা দীর্ঘদিন সরকার আয়কর থেকে অব্যাহতি দিয়েছে, তাহলে কিন্তু এটা আপনার জন্য ভালো হয়। কেউ যদি হাঁস মুরগির খামার করেন, স্পেলিং ভুল হয়ে গেছে, তো এটা হাঁস মুরগির খামার মনে করেন, হাঁস মুরগির খামারে যদি কেউ করেন তাহলে তার 20 লক্ষ টাকা পর্যন্ত যদি আয় হয় সেটার উপরে কোনো আয়কর দিতে হবে না। তো টাকাটা তো কম না, নিতান্তই অনেক টাকা। অর্থাৎ হাঁস মুরগির খামার থেকে আপনার যদি বার্ষিক আয় 20 লাখ টাকা পর্যন্ত হয় তাহলেও সেটা আয়কর মুক্ত। অনুরূপে আপনি যদি হ্যাচারি দেন, চিংড়ি বা মাছের হ্যাচারি, সেটার 10 লক্ষ। জি স্যার, এটা কি এই যে 20 লক্ষ টাকা, স্যার এটা কি লভ্যাংশ নাকি ইনকাম? এটা আপনার আয়, আপনার সব খরচ বাদ দিয়ে আয়। আয় বলতে আপনার বুঝতেছেন না?
আয় মানে কি? আমার সমস্ত আয় মানে লাভ, মানে জি আয় স্যার, হয়েছে, মানে ব্যবসা থেকে সব আয় খরচ হয়েছে, বাদ দিয়ে আমার লভ্যাংশ প্রফিট, যেটা থাকে। আপনার প্রফিট, মূল কথা হলো প্রফিট, আচ্ছা। প্রফিট। স্যার আর প্রশ্ন ছিল, জি, স্যার আমি জৈব সার নিয়ে কাজ করি, জৈব সার উৎপাদনে কি ভ্যাট দিতে হবে বা কর দিতে হবে? জৈব সার উৎপাদনে ভ্যাট দিতে হবে না, জৈব সার উৎপাদনে ভ্যাট দিতে হবে না। জৈব সারের ক্ষেত্রে আয়করের একটা অব্যাহতি থাকতে পারে, আপনি একটু আয়করে, জৈব সারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্ল্যাব আছে, অত টাকা পর্যন্ত আয়কর অব্যাহতি, কোনো ভ্যাট নাই, জৈব সারে কোনো ভ্যাট নাই। আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নেবেন, কিন্তু আপনার কোনো ভ্যাট দিতে হবে না। আমরা যাই ধন্যবাদ গেলে স্যার। সামনে আরো দেখতে পারবো। হ্যাঁ, যেমন চিংড়ি ও মাছের হ্যাচারি 10 লাখ টাকা পর্যন্ত হয়। হস্তশিল্পজাত দ্রব্য থেকে আপনি যত আয় করবেন, আপনার আয়কর অব্যাহতি। আপনি যদি হস্তশিল্প, এই যে হ্যান্ডিক্রাফট শিল্প থেকে, এগুলি থেকে আয় করা অব্যাহতি। এসএমই খাত হতে আয়, এসএমই খাত আছে একটা, আমরা সবাই জানি, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এগুলি যারা ছোট ছোট, এসএমই খাত বলতে হস্তশিল্প এই টাইপেরই, অর্থাৎ যারা ছোট ছোট ব্যবসা করে, হস্তশিল্প, বিভিন্ন কারুশিল্প, চারুশিল্প, এগুলি যারা করে, এই সমস্ত খাত থেকে যত আয় হয় ওগুলির উপরে আয়কর মুক্ত। আরেকটা হলো রপ্তানি ব্যবসা খাতে প্রাপ্ত আয়ের 50%। আপনি যদি রপ্তানি ব্যবসা করে থাকেন, রপ্তানির সাথে জড়িত থাকেন, রপ্তানি থেকে আপনি যে আয়টা করবেন, সেই আয়ের অর্ধেক আপনি আয়কর মুক্ত ভাবে আপনি রাখতে পারবেন নিজের কাছে। তো এই বিষয়গুলি যদি আমরা না জানি, তাহলে তো আমরা বঞ্চিত হব। মনে করেন আপনি জানলেন না, আপনি সরকারকে বেশি ট্যাক্স দিয়ে দিলেন। সরকার কিন্তু কারো কাছ থেকে বেশি ট্যাক্স নেবে না, সরকার নেবে পর্যাপ্ত ট্যাক্স, মোট কথা যথাযথ ট্যাক্স, অর্থাৎ পণ্য যেটা ট্যাক্স হবে সেটা হবে, যেটা নিবে না সরকার নিবে না। হ্যাঁ, এই জন্য আপনার এই জিনিসগুলি জানতে হবে। মোট কথা আপনি যেই বিজনেসটা করবেন, সেই বিজনেসটা বাংলাদেশের আইনে কর বলেন আর ট্যাক্স বলেন, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এদের টাকার সম্পর্ক। মোট কথা আপনি যে বিজনেসটা করবেন, সেটা কর, ভ্যাট, আয়কর, কাস্টমসে কি কি আছে, আপনাকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। হ্যাঁ, আপনি যেন কোনো 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 সময় আপনার ইনফরমেশন ল্যাকিংস এর জন্য আপনি যেন আপনার ব্যবসার জন্য ক্ষতি না হয়। টিন, এইটা যেহেতু আয়কর আমরা এখানে আছেন, টিনের বিষয়টা আমরা আগেই বলেছি যে টিন কিন্তু আপনার নাম, পরিচয়, ফোন নাম্বার দিলে অনলাইনে 5 মিনিটে পাবেন। এই অর্থ বছর থেকে, যেটা আমরা বলেছিলাম কালকে, যে এই অর্থ বছর থেকে প্রতি টিনধারীকে রিটার্ন প্রদান বাধ্যতামূলক করা আছে। এটাইতে ভয়ের কিছু নাই, আপনার রিটার্নে 0 টাকা আসবে, 0 টাকা দিবেন, বাট আপনাকে সাবমিট করতে হবে। এটার উদ্দেশ্য হলো সরকার সবাইকে কর সংস্কৃতির মধ্য দিয়ে নিতে চাচ্ছে, কর কালচারের মধ্যে কালচারটা ডেভেলপ করতে চাচ্ছে। যেমন আপনি একটা টিন নিলেন, আপনি একটা রিটার্ন দিলেন, আপনি আইনটা প্রতিপালন করলেন, কিন্তু আপনি টিন নিয়ে বসে রাখলেন, রিটার্ন দিলেন না, আপনি তো আইন প্রতিপালন করলেন। মোট কথা এই ট্যাক্সের কালচারটা আমরা ডেভেলপ করতে চাচ্ছি। এই জন্য সরকার এই অর্থ বছর থেকে বলে দিয়েছে, যারা যারা টিন সংগ্রহ করবে তাদের প্রত্যেককেই রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক। কালকে যেটা বললেন এখন, যে আমরা আয়কর রিটার্ন সাধারণত একবার দিয়ে থাকি, যেটা হলো আগের অর্থ বছরে আমার কত আয় হয়েছে সেটার উপরে নির্ভর করে 30শে নভেম্বরের মধ্যে জমা দিতে হয়। যেমন এই বছর ওই আগামী মাসের 30 তারিখের মধ্যে জমা দিতে হবে। এবং যদি আমরা নির্ধারিত সময়ের মধ্যে, যদি আপনি দিতে না পারেন, নির্ধারিত সময়ের মধ্যে দিতে না পারলে আপনাকে কর অফিসে আবেদন করতে হয়, সময়ের জন্য আবেদন করতে হয়। অর্থাৎ বলতে হবে যে আমি 1 মাস বা 2 মাসের সময় চাই, তাহলে কর অফিস আপনাকে সময় দিবে। কিন্তু আপনি যদি সময় না নিয়ে 30 তারিখের মধ্যে না দেন, তাহলে আপনাকে আবার জরিমানার বিধান রয়েছে, তাহলে বিভিন্ন সময় আপনাকে জরিমানা করা হবে। তো আমরা যেন এই বিষয়গুলি খেয়াল রাখি। কোনো কারণে যদি আমরা 30 তারিখের মধ্যে জমা দিতে না পারি, তাহলে আমরা যেন কর অফিসে যে আবেদন করে রাখি। মোট কথা আপনাকে প্রত্যেকটা বিজনেসের প্রত্যেকটা প্রক্রিয়া জানতে হবে, না হলে কিন্তু আপনি ঠকবেন। ওই যেটা বললাম যে ভ্যাটের ক্ষেত্রে কালকে বলেছিলাম, আপনি যদি 15 তারিখে রিটার্ন জমা না দেন, 16 তারিখে আপনার মোবাইলে মেসেজ চলে যাবে যে আপনার 10,000 টাকা জরিমানা হয়েছে। বাংলাদেশ 30শে নভেম্বরের মধ্যে জমা দিতে হয়, না হলে কিন্তু আপনার পানিশমেন্ট থাকে, আর্থিক দণ্ড থাকে, অনেক ঝামেলা হয়। তো আপনারা এই টাইম লিমিট গুলি কখনো মিস করবেন না। হ্যাঁ, আপনারা যথাসময়ে সবগুলি পূরণ করবেন। টাকার অঙ্ক কম বেশি হলে সেটার অপরাধের মাত্রা অত বেশি হয় না, কিন্তু আপনি যদি নন কমপ্লায়েন্স হন তাহলেই সমস্যা। স্যার ভ্যাটের সময় ওর নির্ধারিত দিন থাকে নাকি স্যার? এর মধ্যে যেমন ইনকাম ট্যাক্সটা
30শে নভেম্বর ভ্যাটের ওপর কোনো নির্দিষ্ট দিন আছে স্যার? ওই যে কালকে বললাম না যে আপনার প্রতি মাসের 15 তারিখের মধ্যে আপনার আগের মাসের কত, অর্থাৎ আপনি জানুয়ারি মাসে কত টাকা ভ্যাট হয়েছে আপনার, সেটা ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে জমা দিতে হবে। প্রতি মাসে একটা করে রিটার্ন জমা দিতে হয়, অর্থাৎ আগের মাসের কর্মকাণ্ড পরের মাসের 15 তারিখের মধ্যে শেষ করতে হয়। এটা হলো নিয়ম ভ্যাটে, এটা যে কালকে বলে দিয়েছিলাম। হ্যাঁ, যে আপনার কথা বুঝতে পারি নাই। হ্যাঁ, ভ্যাট অফিস থেকে বলেনি, আবার ঢাকায় যখন করছে তখনও বলেনি যে অফিসে যে রিটার্ন দাখিল করতে, তখন আমাদের বলেনি স্যার। এখন বলেনি কেন বা কেন বলেনি সেটা তো আর এখন বলতে পারতেছি না, কিন্তু আপনি যখন ভ্যাটে নিবন্ধিত হবেন, কিন্তু আমাদেরও কিন্তু দায়িত্ব আছে। আমি যদি নিবন্ধিত হই তাহলে আমার করণীয় কি কি এটা আমাকে জানতে হবে। আমি ভ্যাটের একটা রেজিস্ট্রেশন নিয়ে বসে থাকলাম, কিছু করলাম না, কিন্তু এটা জানতে হবে। তো আমার নিজেরও আগ্রহ থাকতে হবে, বাট কর্মকর্তা আপনার হেল্প লাগলে হেল্প করবেন। কেউ যদি হেল্প করতে না চায় তাহলে তার জন্য উপরের পর্যায়ে কর্মকর্তার কাছে আপনি যাবেন। এখনকার সরকারি অফিসগুলি, বর্তমানের প্রেক্ষাপটে বলতেছি, আমাদের ভ্যাট অফিসগুলি এগুলি খুবই স্বচ্ছতার সাথে পরিচালিত হয়। প্রত্যেকটা অফিসে হেল্প ডেস্ক রয়েছে, হেল্প ডেস্ক 24 ঘন্টা খোলা থাকে। আপনি নিচে যেয়ে হেল্প চাবেন, না করলে আপনি প্রয়োজনে উপরের লেভেলে কথা বলবেন। আর তারপর আর কথা বললাম যে ভ্যাটে যদি আপনারা কোনো সমস্যা ফেস করেন কাস্টমসে আমার নাম্বারে ফোন করবেন। এখানে কেউ যদি আর্থিক বেনিফিট চায়, অন্যরকম কিছু চায়, সরকার এখন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে পরিচালিত হচ্ছে। জি বলেন। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন ছিল। স্যার, সরকারি চাকুরিজীবীদের আসলে যে বেতনের মূল বেসিকের উপরে কি ভ্যাট হবে? মূল বেতন যারা সরকারি চাকরি করে। হ্যাঁ, মূল বেতন যেটা আপনার, জি জি, মূল বেতনের উপরে হবে, কিন্তু আপনার কিছু ভাতা আছে, উৎসব ভাতা, ঈদের ভাতা, এই ভাতাগুলি আপনার বাদ যাবে। জি স্যার, ভাতা বাদ যাবে। হ্যাঁ, এটা আপনি ম্যানুয়াল দেখলেই পাবেন ভাই। জি স্যার, উৎসব ভাতাগুলি বাদ যাবে। হ্যাঁ, এটা হলো জি জি, বেতন যুক্ত হবে। জি জি। তো আমরা আগাই। ঠিক আছে। দেখেন, নতুন বছরে বলা আছে যে 3 লক্ষ পর্যন্ত আপনার 0%, পরবর্তী 1 লক্ষে 5%, পরের 3 লাখ 10%, 4 লাখ হলে আরো 15%। মোট কথা বলেছিলাম না, আয় যত বাড়বে ট্যাক্সের পরিমাণ তত বাড়বে। দেখেন, আপনি প্রথমে 1 লাখ 5%, পরের 3 লাখ 10%, পরের 4 লাখ 15%, এভাবে কিন্তু বাড়তে থাকে। 65 বছর পর্যন্ত মহিলাদের যত আয় থাকে, 65 বছর পর্যন্ত 3.5 লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত। প্রতিবন্ধী লোকদের ক্ষেত্রে 4.5 লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা 4,75,000 টাকা পর্যন্ত আয়কর মুক্ত। এগুলো হলো সরকার বিভিন্ন সময় তাদেরকে ইনসেনটিভ দিয়ে থাকে, প্রণোদনা দিয়ে থাকে। ঠিক আছে, এটা ক্লিয়ার তো? আপনার নর্মাল সাধারণ মানুষের 3 লাখ পর্যন্ত আয়কর মুক্ত, কিন্তু 65 বছর বা মহিলাদের ক্ষেত্রে 3.5 লাখ, প্রতিবন্ধী 4.5 লাখ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা 5.5 লাখ। আর আপনার আয় যত বাড়বে আপনার কিন্তু রেটেও তত বাড়তেছে, দেখতেছেন স্লাইড থেকে। এইবার আসেন প্রণোদনা। আমরা যারা রপ্তানি বাণিজ্য করবেন, এই যে আয়ের যে হিসাবটা, স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আয়ের যে হিসাবটা যারা বিজনেস করে আপনার তাদের ক্ষেত্রেও একই, মানে দেখা গেছে যে কোনো বিজনেসম্যান হয়তো বা মান্থলি 1 লক্ষ টাকা ইনকাম করে, তার ক্ষেত্রে যেই অনুপাতটা, সেই অনুপাতটা কি কোনো একই অনুপাত কি বিরাজ করে যদি কেউ সার্ভিস করে? স্যার না, আমি এটা বললাম, এটা হলো ব্যক্তি শ্রেণীর কর হার। এটা যারা আমরা সবাই দিয়ে থাকি, এটা হলো ব্যক্তি শ্রেণীর ক্ষেত্রে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে অন্য নিয়ম। ব্যবসা প্রতিষ্ঠানের আয়কর হার ডিফারেন্ট হয়। যেমন আপনাকে বললাম না, হাঁস মুরগি থেকে হলে 20 লক্ষ টাকা পর্যন্ত মাপ। হাঁস মুরগির ক্ষেত্রে এক বিধান, মৎস্যর ক্ষেত্রে এক বিধান, আপনি যদি ওষুধের কারখানা দেন সেটার আরেক বিধান। মোট কথা ব্যবসায়ী এটা হলো কর্পোরেট কর হার বলে। ব্যবসায়ী বিষয়টা, আয়করটা আপনার বিজনেসের ধরনের উপরে নির্ভর করবে আর কি। এটা হলো ব্যক্তি শ্রেণীটা। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এটা হলো ব্যক্তি শ্রেণীর আয়কর। ব্যবসার আয়ের ক্ষেত্রে যেমন আপনি যদি ব্যাংক, ইন্স্যুরেন্স, বীমা করেন তাহলে আপনার আয়ের উপর 35% ট্যাক্স। আবার আপনি এমন আয় করলে সেটা আপনার ফ্রি। মানে ব্যবসার ক্ষেত্রে এটা খুব ফ্লাকচুয়েট করে। আপনি এই জন্য আপনার ব্যবসা নির্বাচন করতে হবে এমন ভাবে যে সরকারের যেটা ট্যাক্স কম। আপনি যারা নতুন উদ্যোক্তা তাদের কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনি এমন বিজনেস করলেন যেটাতে সরকারের ইনকাম ট্যাক্স আছে 35%, যেমন আপনি যদি ইন্স্যুরেন্স ব্যবসা করেন 35%, আপনি ব্যাংকের একটা হলেন, উদ্যোক্তা হলেন, কোন ব্যাংকের সাথে জড়িত হলেন 35%।
হ্যাঁ, কাজে এগুলি কিন্তু আপনাকে দেখে শুনে আগাইতে হবে যে কোনটাতে ভ্যাটের রেট কম, কোনটাতে ইনকাম ট্যাক্সের রেট কম বা ইনকাম ট্যাক্স ফ্রি, সেই বিজনেস গুলি আপনাকে করতে হবে। এই জন্যই বুট কথা, যারা বিজনেস শুরুর আগে ইনকাম ট্যাক্স, কাস্টমস, যেমন আপনি পণ্য ইম্পোর্ট করবেন, যেটা পণ্য ইম্পোর্ট করেন সেটা সিডি 25%, এসডি আছে 45%, তাহলে তো আপনার ট্যাক্স বেশি পড়বে। মোট কথা আপনাকে এই আইনগুলি জানতে হবে, বাজার স্টাডি করতে হবে, মার্কেট স্টাডি করতে হবে, বিদেশের বাজার স্টাডি করতে হবে, সব মিলে তারপর আপনাকে ব্যবসায় নামতে হবে। কারণ না হলে তো এগুলি তো আপনার কস্ট ম্যাটার্স, আপনার মানি ম্যাটার্স। আপনি ইনকাম করবেন 10 টাকা, আপনার তো বিভিন্ন জায়গায় খরচ হয়ে যাবে 20 টাকা। এই বিষয়গুলি অনেকেই আমাদের বুঝে না, ওই ব্যবসার পরে এসে তখন বলে স্যার এটা তো আগে জানতাম না। সবার ক্ষেত্রে কমন কথা, স্যার এটা তো আগে জানতাম না। বিশেষ করে স্যার মানুষ ইম্পোর্ট করে ঠিক আছে, কিন্তু ওই লাস্টে আমাদের দেশে আনার পরে একটা কাস্টমস এর যে একটা বেড়াজাল, মানে অনেক ইম্পোর্টারদের মুখেই শুনছি যে কাস্টমস এর খুব একটা ঝামেলা। তা আমার কাছে মনে হয় যে স্যার আসলে যে ট্যাক্স গুলোর কথা বলছেন এগুলা না জানার কারণেই হয়তো বা এই সমস্যাটা তারা ফেস করে। কেন আমরা শুরুতে কি বলেছিলাম, ব্যবসায়ীর কাজ কি? ভ্যাটের ক্ষেত্রে ব্যবসায়ী শুধু ট্যাক্সটা কালেক্ট করে ভ্যাটটা সরকারের কোষাগারে জমা দেয়। বলেছিলাম কি কালকে? মনে করেন আপনি জি জি স্বপ্নের মালিক, স্বপ্নের আপনি মালিক, তাহলে স্বপ্নের যে মাসের ভ্যাটটা হবে এটা কি আপনি দিয়েছেন না আমরা যারা স্বপ্ন থেকে বাজার করেছি, আমি আপনার ভাই তারা দিয়েছি? আমরা আমরা দিয়েছি। দিয়েছি না? স্যার তাহলে এটা তো ভোক্তা দিয়েছে। এজ এ স্বপ্নের মালিক হিসেবে আপনি দিলেন না, কিন্তু এজ না এ স্যার, স্বপ্নের আমি মালিক হিসেবে আমি আপনি দিলেন ভোক্তা না। দিয়েছি। আমি বলি স্বপ্নের মালিক হিসেবে আপনি না দিয়ে আপনার দোকানে আপনার ভাই ভাতিজা আমরা যারা বন্ধু বান্ধব কেনাকাটা করে ভ্যাটটা জমা দিয়েছি, সেই ভ্যাটের টাকাটা একত্র করে আপনি মাস শেষে, যেটা হয়তো 5 লাখ হইল, এই ক্ষেত্রে কিন্তু স্বপ্নের মালিক দিল না, কিন্তু স্বপ্নের মালিক আয়কর দিবে। আপনি এজ এ স্বপ্নের মালিক, আপনার যদি বছর শেষে 20 লাখ টাকা আয় হয়, সেইখান থেকে আপনি আয়করটা দিবেন। মোট কথা কনসেপ্টটা হলো ভ্যাটটা প্রদান করে হলো আলটিমেট ভোক্তা, আর আয়করটা প্রদান করে হলো যিনি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, মানে আপনার নিজস্ব আয় থেকে আপনি দিবেন। বেসিক জি অর্থটা স্যার, এটা। সেটা আমি আপাত বুঝতে দৃষ্টিতে পেরেছি স্যার। আমার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমি তো ভ্যাটও দিচ্ছি, আয় করে দিচ্ছি। এখন এটা আসলে ভ্যাটের কনসেপ্ট হলো, ভ্যাট তো আসলে ব্যবসায়ী প্রদান করে না, ব্যবসায়ী এটা সমন্বয় করে, আলটিমেটলি ভ্যাটটা প্রদান করে হলো যিনি আলটিমেট কনজিউমার, যিনি পণ্যটা ভোগ করেন। জি স্যার, আলটিমেট যদি আমরা চিন্তা করি তাহলে ভোক্তার দিক থেকে হ্যাঁ, তার যদি আপনি, দুদিক আমিও থেকে তো টাকা ভোক্তা দিতে হইতে হবে। পারি। হ্যাঁ, না আমিও জি ভোক্তা, স্যার, আমিও আপনি আয় করি। ভোক্তা, আমি ভোক্তা। হ্যাঁ, এখন মনে করেন এটা হলো বিশ্ব বাণিজ্যে বা বিশ্ব ইকোনমিক ব্যবস্থার যে আছে, এটার এটা স্যার বলতে পারেন একটা কি। কথা ছিল স্যার, এই ক্ষেত্রে যে স্যার ব্যবসায়ী যারা আছে তারা আপনার ভ্যাটটা তো কাস্টমার থেকে নিচ্ছে, কিন্তু তারা আয়করটা তো লভ্যাংশ বছর শেষে সরকারকে দিচ্ছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে একজন চাকুরিজীবী যিনি চাকরি করে, তো ওনার স্যালারির উপরেও কি উনি তো ভ্যাট দিচ্ছেই কিনার সময়, কিন্তু উনি আয়কর বাৎসরিক ওনার আয়করটা কি হুম, হিসেবে ধরা হবে নাকি স্যার? হ্যাঁ অবশ্যই ধরা হবে। যে আমরা চাকরি যারা চাকরি করি আমরা আয়কর দিচ্ছি না? আমরা আয়কর দিচ্ছি। মনে করেন আমি বা আপনি, আমি চাকরি করি, আমি কিন্তু আয়কর দিচ্ছি। আমি একটা পণ্য কিনতে গেলে আমি ভ্যাটও দিচ্ছি। এখন ভ্যাটটা হলো আপনি আপনি যে ভোক্তা কর সেটার জন্য, আর আয়কর হলো যে আমি যে আয় করলাম, আমার যদি বাৎসরিক বেতন 3 লাখ টাকা পার হয় তাহলে কিন্তু আমাকে কর দিতে হচ্ছে। এখন এগুলি হলো কর ব্যবস্থাটা গড়ে উঠছে যে আমরা রাষ্ট্রে বসবাস করতেছি, আমাদের জন্য সরকার রাস্তাঘাট করে দিচ্ছে, বিদ্যুৎ করে দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। আপনি বলতে পারেন হয়তো আমাদের দেশের অবস্থা এমন না, আমরা যদি উন্নত দেশ চিন্তা করে থাকি, বা আমাদের দেশে সক্ষমতা কম, এই জন্য সরকার হয়তো, এই যে বললাম না বিদ্যুৎ চলে যাচ্ছে আসতেছে, তারপরেও তো আছে। এক সময় মনে করেন এই বিদ্যুৎ ঘন্টায় কখন থাকতো সেটা নিয়ে আমরা চিন্তা করতাম, এখন ম্যাক্সিমাম সময় থাকে। তো এখন সরকার এই কর নির্ধারণ করে জনগণের উপর, এই অর্থ আবার জনগণের কল্যাণে ব্যবহার করে। যদিও আমাদের যে সমস্ত দেশে সুশাসন নাই, নাই মানে যে সমস্ত অনুন্নত দেশগুলিতে হয়তো অত জবাবদিহিতা নাই, ওভাবে বন্টন হয় না, কিন্তু আপনি উন্নত দেশে যদি আমরা দেখি যেখানে ভালোভাবে ট্যাক্স কালচার গড়ে উঠছে, কেউ ট্যাক্স ফাঁকি দেয় না। যেমন আমাদের দেশে আপনি বলতে পারবেন কই স্যার, সরকার তো রাস্তাঘাট বানায় না, কিন্তু আমাদের কাছে এটাও যেমন অনেকাংশে আপনাদের কথা সত্য, আবার এটাও সত্য, আমাদের এমন ব্যবসায়ী পাবেন না যিনি ট্যাক্স ফাঁকি দেয় না। এখন সবসময় হলো যে আমাদের সকলকেই সচেতন হতে হবে, সকলকেই আমাদেরকে স্বচ্ছতা বজায় রাখতে হবে। বিদেশে দেখবেন আপনি যখন বেতনের চেক পাবেন, আপনার চেক কাটার আগে আপনার বিদ্যুৎ বিল কত, পানির বিল কত, গাড়ির বিল কত, ডিশের বিল কত, ট্যাক্স কত, আপনার অ্যাকাউন্ট থেকে কাইটা বাকি টাকা অ্যাকাউন্টে দেয়। আমাদের দেশে কি তা হয়? তো এই জন্যই মনে করেন এগুলি সরকার, বিভিন্ন দেশের সরকার ট্যাক্স হারগুলি নির্ধারণ করে থাকে তার জনগণের কল্যাণে ব্যয় করার জন্য। এখন মোট কথা, মোটা থেকে যেটা বোঝা যাচ্ছে যে ভ্যাটটা আমাদের যে পণ্য কনজিউম করে উনি প্রদান করে, আর আয়করটা হলো আমরা যারা প্রতিষ্ঠানের মালিক, আমরা যারা চাকরি করি, আমাদের নিজস্ব আয় থেকে যেটা দিই। এখন এই যে সরকারের এত
সরকার যদি এগুলি না করে তাহলে আপনার সরকারের এত বড় বাজেট সে কিভাবে ফিল আপ করবে? সরকার তো জনগণের জন্য করে, জনগণকেই তো কর দিতে হবে, তো হবে না? তো এই বিষয়টা আসলে তাহলে এরকম। স্যার একজন ব্যবসায়ী বা একজন পার্সনের ক্ষেত্রে মূলত দুইটা করের উপরে তাকে ডিপেন্ড করতে হবে, একটা হলো ভ্যাট এবং একটা হলো তার বাৎসরিক আয়কর। ভ্যাট তো তাকে প্রতি মাসে রিটার্ন দিতে হবে, বাৎসরিক আয়কর। আর উনি যদি বিদেশ থেকে কোনো পণ্য আনে তাহলে তাকে কাস্টমস ডিউটি দিতে হবে। কাস্টমস ডিউটি মূলত তিনটার উপরেই বেস করে আর কি। এই বললাম তো নাকি আমাদের স্যার? দেশে মূল করই হলো তিনটা: কাস্টমস, ভ্যাট আর আয়কর। মানে আপনি যদি এমন বিজনেস করেন যেটা বিদেশ থেকে কাঁচামাল আনতে হয়, আবার আপনি পণ্য তৈরি করে বিক্রি করেন, আবার আপনি উল্লেখযোগ্য পরিমাণে লাভও করেন, তাহলে তো আপনাকে তিনটাই দিতে হবে। মোট কথা, যার ব্যবসা বড় তার করের পরিধিও বড়। ওই যে রপ্তানি আয় বললাম না, 20 লক্ষ টাকা পর্যন্ত হলে আপনার মৌকুব, স্যার তারপরে রপ্তানি আয় স্যার 50% মৌকুব। জি। স্যার ওটা তো ব্যবসা একজন ব্যক্তিগত ইনকামের দিক থেকে হিসেব করলাম, কিন্তু স্যার যিনি ব্যবসায়ী তিনি তো আমার ভোক্তার কাছ থেকে যে টাকাটা নিচ্ছে, যেমন ভ্যাটটা নিচ্ছে, ওইটা জমা দিবে। তো সে কিভাবে জমা দিবে দুইটা টাকা? একটা হচ্ছে সে পাচ্ছে ভ্যাটের টাকাটা, আর দ্বিতীয় পাচ্ছে সে আপনার স্যার দ্বিতীয় হচ্ছে তাকে আয়কর, সে যে ইনকামটা করছে একজন ব্যবসায়ী, আয়কর সে হিসাব করলে কিভাবে সে জমা জুন দেয়? মাসের পরে। ভ্যাটের টাকাটা তো আমি বললাম যে আপনি জানুয়ারি মাসে আপনি যত টাকার ভ্যাট আপনার প্রদান হয়েছে, আপনি সেটা ফেব্রুয়ারির 15 তারিখে দিবেন। ফেব্রুয়ারিতে যত হয়েছে আপনি মার্চের 15 তারিখে দিবেন। মার্চে স্যার যত এই হয়েছে এই এই ফেব্রুয়ারিতে ক্ষেত্রে দিবেন। আমার মনে হয় যে একজন ভোক্তার থেকে একজন ব্যবসায়ী এই সুবিধাটা বেশি ভোগ করতেছে। কেমন স্যার? কারণ একজন ব্যবসায়ী সে তার ভ্যাটটা ভোক্তা থেকে উঠায় নিচ্ছে, শুধু সে বাৎসরিক আয়করটা দিচ্ছে। আর একজন ভোক্তা স্যার সে আপনার ভ্যাটও দিচ্ছে, হ্যাঁ, পাশাপাশি ভোক্তার সে দায়িত্ব বেশি। বাৎসরিক আয়করটাও দিচ্ছে। সেটাই তো বললাম, এই জন্য কালকে ভ্যাটের উদাহরণ দিতে গিয়ে তো বললাম যে আয়কর দেয় একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ, যে আয় করে সে আয়কর দিবে, কিন্তু ভ্যাট রাস্তার পকেট থেকে শুরু করে সবাইকে দিতে হচ্ছে। এই জন্য তো ভ্যাটের ক্ষেত্রটা ব্যাপক। এজন্যই ভ্যাটের ক্ষেত্রটা ব্যাপক। আপনি যদি একজন ব্যবসায়ী থেকে চিন্তা করেন তাহলে আপনাকে ধরে নিতে হবে, ভাবতে হবে যে ভ্যাটটা আমার নিজের কোনো অংশ না। আমি যে পণ্যটা তৈরি করতেছি সেই পণ্যটা যে ভোগ করে তার কাছ থেকে আমি যে করটা পাই, আমি শুধু কনসলিডেট করে সেটা 15 তারিখের মধ্যে ট্রেজারি চালান দিয়ে জমা দিই, এটা আমার কাজ। আর আপনি যদি একটা আয় করেন তাহলে তো আয় দিতেই হবে, আয়কর। আমরা মনে হয় স্যার তাহলে ব্যবসায়ীরাও তো ভ্যাট দেয়, কারণ ব্যবসায়ীরাও তো অনেক জিনিস ভোগ করে, ওগুলোরও তো ওরা যেগুলো কিনে ওগুলোর তো ভ্যাট ওরাও দেয়। ভোগ করলে তো দিবেন, ভিক করলে তো হ্যাঁ ভোগটা সেটাই, দিতে মানে হবে। ইকুয়াল, একই, সমান সমান। একই, হ্যাঁ। এখন হ্যাঁ বলতে জি, হবে আপনি যদি ভোগ করেন তাহলে তো আপনি দিবেনই। হ্যাঁ এটা তো সেটাই। না শুধু যে বলতেছে যে ব্যবসায়ীরাই দেয়, ব্যবসায়ীরা ভোক্তার থেকে তুলে নিচ্ছে কিন্তু নিজেরা দিচ্ছে না, কিন্তু ব্যবসায়ীরা যেটা ভোগ করতেছে ওই ক্ষেত্রে তো ব্যবসায়ীরাও দিচ্ছে। হুম হুম জি সেটাই। ওটাই। আমরা মনে হয় আগাই, হ্যাঁ, আমরা একটু জি স্যার। শেষ করি। হ্যাঁ, তাহলে এই হলো অবস্থা। হ্যাঁ, এখন এই যে প্রণোদনার ক্ষেত্রে যেটা বলছিলাম, 37টা পণ্য রয়েছে যে এখন সরকার, এতক্ষণ তো গেলেন যে সরকার খালি নেয়, এখন কিন্তু সরকার দেয়। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আপনাদের। এজন্যই বললাম যে স্টাডি করতে হবে, স্টাডি না করে ব্যবসায় নামা যাবে না। যেমন 37টি রপ্তানি পণ্য রয়েছে, যেইগুলি পণ্য যদি আপনি রপ্তানি করেন তাহলে সরকার নগদ সহায়তা প্রদান করে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে। 37টা পণ্য যদি আপনি বিদেশে রপ্তানির সাথে জড়িত থাকেন, এই 37টার মধ্যে যে কোনো একটা, তাহলে আপনি যত টাকার পণ্য রপ্তানি করবেন তার 10% হারে, 20% হারে, 25% হারে সরকার আপনাকে নগদ ক্যাশ ইনসেন্টিভ দিবে। তো এটা তো সরকারের লাভ না। আপনি ব্যবসা করছেন, আপনি বিদেশে পাঠাইছেন, আবার আপনি টাকাও পাচ্ছেন। মোট কথা হলো আমরা শুধু নেগেটিভ সাইড দেখে অভ্যস্ত, পজিটিভ সাইড দেখতে অভ্যস্ত না। হ্যাঁ, এখানে 37টা পণ্য। এখন আপনি যদি দেখেন যে আপনি যদি নাই জানেন যে আমি এটা রপ্তানি করি, কিন্তু আপনি হয়তো জানতেনই না যে এখানে সরকারের নগদ সহায়তা রয়েছে। এই জন্য আমি বললাম যে আপনি ব্যবসা পরিচালনা করার আগে এই এই জিনিসগুলি ভালোভাবে জানতে হবে আপনাকে। যে আপনি এটাতে রপ্তানি করেন, আপনি জানতেনই না এটাতে 20% ক্যাশ ইনসেন্টিভ আছে, আপনি কোনোদিন জানো নাই, খবর নেন নাই, কিন্তু আপনি হয়তো খবর নিলে আপনি এখান থেকে অনেক টাকা পাইতেন, কিন্তু আপনি জানেন না। এই জন্য বলবো যে ব্যবসা শুরু করার আগে আপনাদেরকে এগুলো ভাবতে হবে। যেমন এই যে 37টা রপ্তানি পণ্য রয়েছে, নগদ সহায়তা দেয়। আপনার পণ্য রপ্তানি শেষ হবে, আপনার বাংলাদেশ ব্যাংকে আবেদন করবেন কাগজ দিয়া, ওটা আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এটা জনগণকে দেয়, এটা সরকার জনগণকে দেয়। এটা এক প্রকার অনুদান বা গ্র্যান্ট, একদম ডিরেক্ট সরকার দিচ্ছে আপনাকে। হ্যাঁ, স্টিমুলাস, সরকারের বিভিন্ন প্রণোদনা আছে যারা আর্থিক সাপোর্ট প্রদান করে। যেমন আপনারা যারা ইএসডিবি প্রজেক্টে আছেন, এদেরকে সরকার লোন দিচ্ছে খুবই কম রেটে, বা আমি জানি না এটা কত রেট আছে, কিন্তু এটা আমি শুনেছি যে অনেক খুব সহজলভ্য ভাবে আপনাদেরকে সরকার ব্যাংক ঋণের ব্যবস্থা করেছে। 9% এরকম তো কেউ দেয় না। আমি একটা উদাহরণ দিই, ক্যাশ ইনসেন্টিভের একটা উদাহরণ দিই। যদি আলু রপ্তানি করেন তা আপনি 20% হারে ইনসেন্টিভ পাবেন, আপনি যদি আলু বিদেশে পাঠান।
100 টাকার আলু পাঠালে 20 টাকা সরকার আপনারে দিবে। সরকার কেন দিচ্ছে? এটা তো দরকার দেয় নাই। আপনার লাভ, আপনার সব। এই জন্য এই বিষয়গুলি আমাদের স্টাডি করতে হবে, মনে রাখতে হবে। ক্যাশ ইনসেন্টিভ, ক্যাশ অ্যাসিস্ট্যান্স সরকারের কোন কোন খাতে রয়েছে। তো আর ওই এসএমই খাতে যেটা বললাম যে এসএমই খাত কাকে বলে, এসএমই খাত হইতে হলে আপনাকে $50 লাখ পণ্য রপ্তানি করতে হবে। আর 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 এছাড়াও আমাদের এসএমইর নিচে আছে আবার এমএমই খাত আছে আরেকটা। নতুন পণ্য এবং নতুন বাজার রপ্তানিতে সরকার 4% প্রণোদনা দেয়। আপনি সরকার 100টা পণ্য রপ্তানি করে, আপনি এমন একটা পণ্য বানাইলেন যেটা আগে সরকার রপ্তানি করতো না, ঠিক আছে? আপনি নতুন একটা পণ্য রপ্তানি তালিকা ঢুকাইলেন, তাহলে আপনি সরকার 4% হারে প্রণোদনা দিবে। আবার সরকার একটা পণ্য 10টা দেশে রপ্তানি করে, আপনি একটা নতুন দেশে ওই পণ্যটা পাঠাইলেন, তাহলেও আপনি 4% প্রণোদনা পাবেন। মোট কথা হলো এই যে সরকারি সুবিধা, এটা তো আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে। ব্যবসা শুরুর আগে, এজন্য আমি বারবার বললাম কাস্টমস, ভ্যাট, ইনকাম ট্যাক্স, বাংলাদেশ ব্যাংক, রপ্তানি উন্নয়ন ব্যুরো, এগুলি ঝালাপালা করে ফেলতে হবে। আপনারা যদি মানে ভালোভাবে জেনে শুনে ব্যবসায় শুরু করতে চান। হুটহাট ওই পানিতে সাঁতার কাটা। হ্যালো স্যার। জি, আমরা শেষ করব 5 স্যার, মিনিটের মধ্যে। আপনারা একটু স্যার সংক্ষেপে এই যে 37টা পণ্য, জি জি স্যার এই যে স্যার 37টা পণ্য, এই পণ্যগুলো স্যার কি কি এগুলো যদি বলতেন না এটা এটা তাহলে এটা ভালো এখন হতো। আমার কাছে লিস্ট নাই, আমি পরে দিতে পারবো। আর না হলে আপনারা রপ্তানি উন্নয়ন ব্যুরোর ওয়েবসাইটে গেলে পাবেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে পাবেন। এগুলি কোনো কিছু এখন ওয়েবসাইটে গেলে আপনি পাবেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ, ওয়েবসাইটে গেলেই পাবেন। এখন ঠিক খুবই আছে স্যার। সহজলভ্য, আপনি বসে বসে মোবাইলেই পাবেন। ওয়েবসাইটে গেলে আছে। তো যেটা বললাম যে নতুন পণ্য তৈরিতে এবং নতুন বাজারেও সরকার 4% প্রণোদনা দেয়। পোশাক রপ্তানি যদি করেন, পোশাক রপ্তানিতে 4 ধরনের সহায়তা রয়েছে। পোশাক যারা রপ্তানি করে বিদেশে, তারাও কিন্তু বিভিন্ন ধরনের ইনসেনটিভ পায়। আরেকটা হলো কর অবকাশ। এটা সরকার 5 বছর 10 বছরের জন্য কোন একটা শিল্প প্রতিষ্ঠানকে দিয়ে দেয়, বলে দেয় যে তোমার 5 বছর কোনো ধরনের কর দেওয়া লাগবে না। এটা সরকার সুবিধা দেয়। ট্যাক্স অবকাশ, ট্যাক্স হলিডে বলে, আপনারা হয়তো শব্দটা শুনে থাকবেন, ট্যাক্স হলিডে। সরকার বিভিন্ন জায়গায় বলে দেয় যে এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে কোনো ট্যাক্স দিতে হবে না। যেমন আপনারা শুনে থাকবেন যে ইপিজেড আছে না, ইপিজেড স্পেশাল ইকোনমিক জোন। সরকার 101টা ইকোনমিক জোন করছে, আপনাদের আশেপাশে খুঁজলো পাবেন 2-1টা জেলাতে আছে। এই সকল ইকোনমিক জোনে যদি আপনি বিনিয়োগ করেন, সেগুলো সেগুলো একটি নির্দিষ্ট হারে কর্মরত। নয়েজ হচ্ছে যারটা নয়েজ হচ্ছে উনি অন অফ করে রাখেন। হ্যাঁ, কর অবকাশ সুবিধা দেয় সরকার। যেমন আপনি যদি ওষুধের কাঁচামাল তৈরি করেন, সরকার বিভিন্ন হাইটেক পার্কে বিনিয়োগ করেছে, হাইটেক পার্ক। তারপরে ইনসেকটিসাইডস ও পেস্টিসাইডস, এগুলির ব্যবসা যদি আপনি করেন, তাহলে আপনাকে কর সুবিধা দিয়েছে সরকার। ইনসেকটিসাইডস একটু আগে বলেছিলেন যে আপনি কেন ভাইজানি বললেন যে আপনি কৃষি ওই জাতীয় পণ্য তৈরি করবেন বা কৃষি ক্ষেত্রে পেস্টিসাইড, ইনসেকটিসাইডস যদি আমাদের কোনো কারখানা এই জাতীয় ব্যবসা করেন, সেগুলিকে সরকার কর অব্যাহতি সুবিধা দিয়েছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? অর্থাৎ আপনি হাইটেক পার্ক, ইপিজেড, ইকোনমিক জোন, এই সকল জায়গায় যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে আপনাকে সরকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো ধরনের কর প্রদান করতে হবে না মর্মে সার্টিফাই করবে। অথবা আপনি যদি পেস্টিসাইড, ইনসেকটিসাইড, ওষুধের কাঁচামাল এগুলি তৈরি করেন, সেগুলি কর সুবিধা হতে অব্যাহতিপ্রাপ্ত। কর রেয়াত তো বলেছিলাম যে ওটা মাইনাস হয়, আগের দিন বললাম যে কর রেয়াত মানে ডিডাক্ট হয়। আপনার যদি কোনো জীবন বীমার প্রিমিয়াম থেকে থাকে, আপনি যেই টাকাটা জীবন বীমার বাৎসরিক কিস্তি দেন, সেইখান থেকে যেই টাকাটা আয়কর হিসাবে দেন, ওটা আপনি মাইনাস করবেন। 30 নভেম্বর যেটা দিবেন সেটা থেকে মাইনাস যাবে। আপনার যদি প্রভিডেন্ট ফান্ডের চাঁদা থাকে, সেখানে আপনি যত টাকা জমা দেন সেটার উপর থেকে ওটা মাইনাস যায়। সঞ্চয়পত্র যদি আপনার কোনো বিনিয়োগ থেকে থাকে, সে সঞ্চয়পত্রে যে টাকাটা আপনি কর দেন প্রতি বছর, ওই টাকাটা আপনি যে বাৎসরিক রিটার্ন দিবেন সেটা থেকে মাইনাস যাবে। আমরা আমাদের এই প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে আসছি। আপনাদের যদি একান্ত স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে করেন, আর না হলে আমরা আজকের মতন শেষ করব।